বিপুল আসনে জয় পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন তারেক রহমান। তবে উল্লেখযোগ্যভাবে এবারে রাজনৈতিক শক্তি বাড়িয়েছে জামাত। তাদের ভোট শতাংশ বেড়েছে, যেটা কিন্তু অবশ্যই করে ভারতের জন্য চিন্তার। ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন দিকে যেতে পারে, চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে। গণনায় স্পষ্ট, বাংলাদেশের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। খালেদা পুত্রের জয় স্পষ্ট হতেই শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারত বাংলাদেশ সম্পর্ককে মজবুত করতে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, আমাদের বহুমাত্রিক সম্পর্কের মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, জয়ের জন্য তারেক ভাইকে শুভেচ্ছা। বিএনপি দলের সব সদস্যকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাংলাদেশে ঐতিহাসিক বিজয়ের জন্য তারেককে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের তরফ থেকে সমাজ মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। সূত্রের খবর, তারেকের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনও। উল্লেখ্য, বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। গণনার সঙ্গে সঙ্গে আসন সংখ্যাও বাড়ছে বিএনপির। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বিএনপির ঝুলিতে এখন ১৮৯টি আসন, জামাতের ঝুলিতে ৬৮টি আসন, আর অন্য দলগুলির ঝুলিতে আপাতত ৭টি আসন রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। এখনও চূড়ান্ত ফল ঘোষণা না হলেও প্রাথমিক গণনায় বোঝাই যাচ্ছে যে একক গরিষ্ঠতা পেতে চলেছে বিএনপি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। বাংলাদেশে নতুন সরকার, ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে? ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুরা কি এবার সুরক্ষা পাবে? কি মনে করছেন এপার বাংলার মানুষ? চলুন শুনে নিই তারা কি মনে করেন। সরকারটা চলে যাওয়ার সম্ভাবনা চলে যাবেই, কারণ বিএনপি জিতেছে, মানে সরকার বদল হচ্ছে বাংলাদেশে। তোমার কি মনে হচ্ছে এবারে কি ওপারে যে হিন্দুরা থাকে তারা কি একটু শান্তিতে থাকতে পারবে? মানে মনে হচ্ছে না থাকতে পারবে, আগেও ছিল না, এখনও থাকতে পারবে না। কিন্তু যখন শেখ হাসিনা ছিল তখন তোরা ভালো ছিল। হ্যাঁ, তখন ভালো ছিল কিছুটা, কিন্তু এখন তো আরও খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবারে সরকার বদলে গেল, সরকার তো বদলে গেল, দেখি দেখা যাক কি হয়। তুমি কি আশা করছো? আমি আশা করছি যাতে ভালোই হয়, তারপর দেখা যাক সরকারের ওপর, ওখানকার মানুষের ওপর। গ্রেপ্তার হয়েছিল মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু দেখি কি হয় এখন সরকার বাংলাদেশের। আশা করছি খারাপ হবে। দেখুন, আমার তো মনে হয় হিন্দুরা যাতে ওখানে শান্তিমতো থাকতে পারে, সেটাই আমার আশা। বিএনপি ওরা যা আসন পেয়েছে ওরা সরকারই করবে। এবারে কি মনে হচ্ছে এবারে যারা হিন্দুরা ছিলেন, সংখ্যালঘু যারা, তারা খুব অত্যাচারিত হচ্ছিল। চিন্ময় কৃষ্ণবাবু জেলে ছিলেন, মনে হয় ছাড়া পাবে বা হিন্দুরা ভালো থাকবে? এবারে কোনোদিনই ভালো থাকবে না। কেন? বাংলাদেশে কোনো দিনই কোনো হিন্দু ভালো থাকতে পারে না, তার কারণ বাংলাদেশের সমাজটা ওইভাবেই তৈরি। কিন্তু যখন খালেদা জিয়া, যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা যখন ছিল তখন বলছে ভালো ছিল, কিন্তু আমরা যেটুকু খবর পাই বা দেখি, যেটুকু খবরে ভালো কোনো সময় দেখিনি। সেই সময়ে অত্যাচার হয়েছে হিন্দুদের ওপরে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। সময় এবার তোদের ভোট হয়েছে, সরকার বদলে যাচ্ছে, বিএনপি আসছে। রাইট, এবারে কি বাংলাদেশের হিন্দুরা একটু ভালোভাবে থাকতে পারবে? ভালো হওয়া উচিত, একদম নিশ্চিন্ত। আগে যা অত্যাচার ছিল সেই মারফতে এখন যা নতুন সরকার এসে মনে হচ্ছে একটু সেফ সাইড থাকবে, আর এটাই হওয়া উচিত। আর চিন্ময় কৃষ্ণবাবু কি ছাড়া পাবে বলে মনে হচ্ছে? হয়ে যাবে মনে হয়, উনি রিহাব হবে নিশ্চয়ই। এবারে সরকার বদলে যাচ্ছে, হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসছে। হ্যাঁ আপনার কি মনে হচ্ছে এবার বাংলার মানুষ হিসাবে সংখ্যালঘু হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা একটু ভালো থাকুক বা ভালো থাকতে পারবে? অবশ্যই এটাই আমরা আশা করি, যে হিন্দুরা এখানে ভালো থাকুক, নিরাপদে থাকুক, ওখানে যারা হিন্দু আছে তারা সেফটি থাকুক, সুরক্ষিত হয়ে থাকুক। চিন্ময় কৃষ্ণবাবু কি ছাড়া পেতে পারে মনে হয় এবারে? নিশ্চয়ই আশা করব, আমরা আশা করব যে সরকার আসছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের যে তারেক রহমান যে গভর্নমেন্ট যদি করে গুড গভর্নমেন্ট, আমরা আশা করি পার্শ্ববর্তী দেশ হিসাবে। বাংলাদেশের হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছিল,
এখন ইউনিসের সরকার কার্যত শেষ, নতুন সরকার আসছে বিএনপি, কি মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা একটু ভালো থাকবে? বিষয়টা এখানে না, বিষয়টা হচ্ছে ইউনিট সরকার হোক বা যেই সরকার হোক, কোনো দেশে বলুন কিংবা কোনো রাজ্যে বলুন, যখনই কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু তারা অত্যাচারিত হয়, আমার মতে যেটা বলে তাদেরকে সাপোর্ট করা উচিত। কারণ যেভাবে দেখেছি আমরা বাংলাদেশে একটা পরিস্থিতি ছিল, কিন্তু পরিস্থিতিটা পাল্টে গেল। আর শেখ হাসিনা সরকার যখন ছিল তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি ছিল না। ইউনিট সরকার আসার পরে কিছু দুষ্কৃতীরা ছাড়া পেয়ে গেছে, কিছু একটা অসভ্য বড়বড়ের একটা চলেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু সেম জিনিসটাই এখানে হবে কিংবা ওখানে হবে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা চাই যে সরকারি আর ইউনিট আজকে হেরে গেছে এটার যেমন ঠিক, আমরা চাইছি যেমন সংখ্যালঘুরা যারা আছে ওখানে তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে। এর জন্যে সরকারের যা যা করার দরকার সেগুলো করা উচিত, তাই ইউনিট সরকার হোক বা যে কোনো সরকারই হোক না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর রাখবো বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশের মসনদে বিএনপি এবং কুর্সিতে কার্যত বসার সময়ের অপেক্ষা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা ছিল সে সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেবে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি শেষ পর্যন্ত মুক্তি পাবে? দীপু দাসের পরিবার যে বিচারের দাবিতে তারা হাহাকার করছে, তারা কি বিচার পাবে? বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা কি সুরক্ষা পাবে? এ সমস্ত প্রশ্ন কিন্তু এবারে উঠছে, আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ঘ্যপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। দাদা, বিএনপি কার্যত যা ফলাফল, বিএনপি কার্যত মসনদে বসছে, কুর্সিতে বসার সম্ভাবনা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রায় এগিয়ে তিনি দৌড়ে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা ছিল, এই মুহূর্তে যে সরকারটা আসছে নতুন করে, সম্পর্কে সমীকরণ বদলাতে পারবে? প্রথম কথা, দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছেন এবং ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমান আসলেন এবং বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করছে। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি মাথায় রাখা হয়, এই জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। প্রথম কথা, ২০০৯-এর পরে বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কারণ ৩টে নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছিল এবং সেই নির্বাচনগুলো আন্তর্জাতিক মহলের স্বীকৃতি সেভাবে পায়নি। সর্বশেষ নির্বাচনে ৪০-৪১% ভোট পড়েছিল। এবারের যে নির্বাচন হলো ২০২৪-এর জানুয়ারিতে ৪০% একটু বেশি ভোট পড়েছিল। এবারের নির্বাচনে হয়তো ৫৫% মতো ভোট হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছিলেন নো ভোট নো ভোট, মানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হচ্ছে নৌকা। সেই নৌকা চিহ্ন যেহেতু এবার নির্বাচনের নেই, আওয়ামী লীগ নেই, নিষিদ্ধ, নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করেছে। তাই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট বয়কটের ডাক দিয়েছিলেন শেখ হাসিনা এবং এই নির্বাচনকেও প্রহসনের নির্বাচন বলে তিনি কটাক্ষ করেছেন। আওয়ামী লীগের সবাই যে ভোট বয়কটের ডাককে মেনেছে সেটা নয়, অনেকে মেনেছেন, অনেকে মানেননি। হয়তো সিংহভাগ মেনেছেন ভোট বয়কট। যারা মানেননি, যারা ভোট দিয়েছেন, তাদের একটা সিংহভাগ ভোট পড়েছে বিএনপির পক্ষে। জামাতও কিন্তু আওয়ামী লীগের ভোট পেয়েছে, কারণ ২০২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, বিএনপি সেই সময় বাংলাদেশ জুড়ে কার্যত তাণ্ডব করেছে। চাঁদাবাজি, জুলুম, মববাজি সব কিছুতে বিএনপির নেতারা অভিযুক্ত ছিলেন। সেক্ষেত্রে জামাতের বিরুদ্ধে কিন্তু সেই ধরনের ভ্যান্ডালিজমের অভিযোগ ওঠেনি, বরঞ্চ এই যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের চলে যাওয়ার পর, জামাত এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রশাসন থেকে সর্বস্তরে নিজেদের প্রভাব বাড়িয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পুলিশি নিপীড়নের হাত থেকে বাঁচাতে জামাতের স্থানীয় স্তরের নেতৃত্ব তৎপরতা দেখিয়েছিল। সেই জন্য আওয়ামী লীগের ভোটের একটা অংশ জামাতের প্রার্থীর পাওয়ার সম্ভাবনা আছে। তবে সিংহভাগ ভোট যারা আওয়ামী লীগের সমর্থক এবারের ভোট দিয়েছেন, তাদের ভোটটা বিএনপির পক্ষে গেছে।
এখন বিএনপি তো আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নয়, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রাজনৈতিক প্রতিপক্ষের, আর জামাতে ইসলামী হচ্ছে বিএনপির আদর্শিক শত্রু, মতাদর্শগত শত্রু। কারণ জামাতে ইসলামী স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করতো না, তারা মনে করত বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হয়েছে, আসার কথা। মহিলারা ভোট দিয়েছেন এবং তাদের সিংহভাগ ভোট বিএনপির পক্ষে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা বিএনপিকে ভোট দিয়েছেন, কারণ তাদের কাছে কোনো বিকল্প ছিল না। আওয়ামী লীগ না থাকায় মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি ছিল বিএনপি, এবং বিএনপিও ৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নেন। মুজিবুর রহমান, জিয়াউর রহমান যিনি কোর কমান্ডার ছিলেন একটা সেক্টরে, বিএনপি দাবি করেন তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেছিলেন। তাই বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই আওয়ামী লীগ নির্বাচনী ময়দানে অবতীর্ণ না হতে পারায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভোটটা কিন্তু বিএনপির দিকেই গেছে, এবং মহিলাদের ভোট বিএনপি পেয়েছে সিংহভাগ। কারণ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে এক্সে একটা পোস্ট করেছিলেন, তাতে বলেছিলেন যে জামাতের সর্বোচ্চ স্তরে কোনো মহিলার প্রতিনিধিত্ব থাকতে পারে না, এবং মহিলাদের কাজের অধিকার, পড়াশোনার অধিকার, এইসব বিষয় নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন, যেটা বাংলাদেশের মাতৃশক্তি ভালোভাবে নেননি। তারা ভয় পেয়েছিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাদের পথে ঘাটে বেরোনো সমস্যা হবে, তাদের পর্দানাসীন হতে হবে। এটা একটা ফ্যাক্টর ছিল, সেটা দূর হয়েছে। ২, বাংলাদেশের সংখ্যালঘুরা, তারা তো ১,২৫,০০,০০০, তাদের অনেকেই ভোটার, তারা কিন্তু দলবদ্ধভাবে বিএনপিকে সমর্থন করেছেন। অতীতে তারা তাদের অস্তিত্বের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিতেন। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনী ময়দানে নেই, তাই তাদের ভোটটা বিএনপির দিকে গেছে। তাই সামগ্রিকভাবে এই ফলাফলটা সামনে এসছে। এই ফলাফল খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় 18 মাস বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। বাংলাদেশের সাধারণ মানুষ সত্যিকারের একটা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার চাইছিলেন। এবারে অন্তত তাদের আশা অনেকটাই পূরণ হয়েছে। পুরো পূরণ হয়েছে বলবো না, কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট দানের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। মানে তারা কাকে ভোট দেবেন, তারা তো আওয়ামী লীগকেই ভোট দেন। আবার আওয়ামী লীগের ভোট বয়কটের ডাক, এসবের মধ্যে থেকেও মন্থনের মাধ্যমে যে ফলাফল উঠে এসছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ভারত সরকার স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ আমাদের নিকট প্রতিবেশী, ৪,০০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হোক, এটাই আমরা চাই। সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার প্রত্যেকটা মানুষ একটা বিষয় সত্যি তাদের মধ্যে কৌতূহল, যে এই যে সরকার বদল হয়ে গেল, তাহলে মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা ছিল যে গণভোট, জুলাই সনদ ৮৪টা চার্টারের উপর তারও ভোট হয়েছে, তাতে ওই জুলাই সনদের পক্ষেই বেশি ভোটটা পড়েছে। মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক পুনর্বাসন হবে। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করবেন এবং সেই জায়গায় ইউনূস স্থলাভিষিক্ত হবেন। তারেক রহমানের সঙ্গে ইউনূসের এইরকম একটা মোটামুটি চুক্তি হয়েছে বলা যেতে পারে, যে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তারা মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করবে। বেশ, তাহলে এবারে এই যে নতুন সরকার বাংলাদেশে আসলো, বিএনপি ভালো ফলাফল করেছে, কিন্তু বাংলার যে মানে বিস্তীর্ণ যে সীমান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের, সেখানে পশ্চিমবাংলার সঙ্গে যে সীমান্ত ভাগ করে সে সমস্ত যে জেলাগুলো রয়েছে, সে সমস্ত জায়গায় জামাত খুব ভালো ফল করেছে। এটা বাংলার জন্য কতটা চিন্তা? বিএনপি শেষবার যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ৬, তখন ২০০৪ সালে বা ৩ সালে চট্টগ্রামে কর্ণফুলী বন্দরে অস্ত্র বোঝাই কন্টেনার নেমেছিল, এবং সেটা ভারতের উত্তর পূর্বে যেসব জঙ্গি সংগঠন আছে সেই জঙ্গি সংগঠনের জন্যই পাঠানো হয়েছিল। তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, আর জামাতে ইসলামী তখন বিএনপির জোট শরিক ছিল, এবং জামাতের আমির বা নায়েব তিনি ছিলেন
তৎকালীন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী। দুজনেই পরে সাজাপ্রাপ্ত হন। লুৎফুজ্জামান বাবর সাম্প্রতিক মুক্তি পেয়েছে। বিএনপির সঙ্গে পাকিস্তানের একটা সখ্য আছে। বিএনপিও আওয়ামী লীগের মতো ভারতপন্থী নয়, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর বিএনপির একটা অভিযোগ ছিল, ভারতের এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। আওয়ামী লীগ মানেই তো বাংলাদেশ নয়। কোনো সবকটা ডিম এক পাত্রে রাখলে যা হয় সেটাই হয়েছিল। এবার ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেই অনুযায়ী তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে। যেহেতু একটা নির্বাচিত সরকার এসছে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক আমাদের তৈরি হবে আশা করি, কিন্তু পরিস্থিতির উপর নজর রাখতে হবে। জামাতে ইসলামী কট্টর মৌলবাদের প্রচার করে। ভারতবর্ষের সীমান্ত সংলগ্ন অঞ্চলে জামাতের প্রার্থীর জয় বাংলাদেশের ওই সমস্ত অঞ্চলে উগ্রপন্থার বিকাশকে সহায়তা করবে। কারণ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে করাচি থেকে ঢাকায় একটা বিমান এসেছিল, বাংলাদেশ বিমানের। সেখানে অন্তত এরকম 13-14 জন ছিলেন, তারা সন্দেহভাজন লস্কর জঙ্গি। তাদের নাম, ছবি এবং পাসপোর্ট নাম্বারও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই জামাতের বাংলাদেশের রাজনীতির সেন্টার স্টেজে ফিরে আসা এটা অবশ্যই উদ্বেগের বিষয়। জামাত একটা মূল রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো। অতীতে এই ধরনের ফলাফল তার আগে কখনো করেনি, এটা অবশ্যই চিন্তার ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও আশার ব্যাপার হলো, যারা ভোট দিয়েছেন বাংলাদেশে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে। এটাই হচ্ছে সবথেকে আশার প্রতীক। এই সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যে সমস্ত ছাত্র নেতারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন, মোদীকে আক্রমণ করছিলেন, মানে এক কথায় ভারত বিরোধিতারা যে ঝড় তুলেছিলেন, সে সমস্ত বেশিরভাগ নেতারা পরাজিত হয়েছে। বাংলাদেশের মানুষ কি কোনো বার্তা দিল? না, এরা হচ্ছে সব ভূমিপোর। এদের না আছে রাজনৈতিক প্রজ্ঞা, না আছে সাংগঠনিক দক্ষতা। লেখাপড়াতেও এরা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, ধর্মান্ধ এবং হৃদয় ভর্তি ঘৃণা। শুনলাম নাহিদ ইসলাম জয়লাভ করেছেন। এটা হওয়ারই ছিল। বাংলাদেশের মানুষ এদেরকে পছন্দ করেনি, কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানেরা সামনের সারিতে ছিল ঠিকই, কিন্তু তারপরে তাদের যা কাজকর্ম, তাদের অহংকার, তাদের বৈভব, রূপায়ণ টাওয়ারের মতো একটা জায়গায় বাংলা মোটরসের কাছে, সেখানে জাতীয় নাগরিক পার্টির প্রাসাদোপম অফিস, কোত্থেকে তারা পয়সা পেল, এইসব প্রশ্ন আছে। মববাজি করেছে এরা, তোলাবাজি করেছে। বাংলাদেশের মানুষ এদের হাত থেকে মুক্তি চেয়েছেন। বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের হাতেই এখন বাংলাদেশের ভাগ্য, এবং বাংলাদেশের মানুষ তাদেরকেই সরকারে দেখতে চেয়েছেন বলে তারা কিন্তু ক্ষমতাসীন হয়েছেন। এবং একটা বড় অংশ আবার জামাতে ইসলামীর মতকে সমর্থন করে বলে তাদেরও একটা জায়গা দিয়েছে। 70টা আসন তারা পেয়েছে, এটা তাদের কাছে বিরাট ব্যাপার। এবং বাংলাদেশের রাজনীতিতে এখন জামাতে ইসলামী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেশ, তাতে এই প্রশ্নটা কি সত্যি বারবার অনেকে তুলছেন যে যেহেতু ইউনিসের সরকার তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন, তাহলে নতুন যে সরকার আসছে, তাহলে এই যে প্রক্রিয়াটা কি হবে, কোন জায়গায়? ওটা তো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা ভারতের অতিথি, তিনি আশ্রয়ে আছেন। ওগুলো বলার জন্য বলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও জানতো, বিএনপির সরকারও জানে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না, কারণ তার নিরাপত্তা, প্রাণের ঝুঁকি আছে। সেটা ভারত সরকার কখনোই করবে না। আর আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে বিএনপি আর খুব বেশি এগোবে, কারণ এতদিন বাদে তারা ক্ষমতা পেয়েছে, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, এগুলো শোধরানোই হচ্ছে তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। মাঝে মধ্যে তারা হুঙ্কার টুঙ্কার দেবেন শেখ হাসিনার প্রত্যর্পণ, কিন্তু ওগুলো দিতে হয়। ভারত বিরোধী জিগিরটাকে তো জিয়ে রাখতে হবে। বাংলাদেশে একটা বড় অংশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা আছে, বিশেষ করে যারা জামাতে ইসলামী পন্থী এবং বিএনপির একটা অংশের মধ্যে। তো এগুলো চলবে, এতে কূটনৈতিক বিষয়টা খুব একটা বাধাপ্রাপ্ত হয় না। কূটনৈতিক সম্পর্ক সর্বকালের তলানিতে ছিল ভারত বাংলাদেশের। একটা নির্বাচিত সরকার আসায় সেই কূটনৈতিক সম্পর্কের অনেকটা পুনরুদ্ধার হবে। বাংলাদেশের নতুন সরকার আসায় ভারতীয় যারা, তারা কিন্তু একটা প্রশ্ন তাদের মনে আসছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু যে বিষয়টা বাংলাদেশে ঘটেছিল, সে বিষয়টা কি হতে পারে? বাংলাদেশের সংখ্যালঘুরা কোনো কালই নিরাপদ ছিলেন না।
তারা নিজেদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের দিকে ছিলেন, ভোট ব্যাংক হিসেবে ছিলেন, এখনও তারা বিএনপির পাশে আছেন। হ্যাঁ, অবশ্যই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। অন্তর্বর্তী সরকারের সময় যেরকম পরিস্থিতি ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের, সেই পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলে আমার মনে হয়। চিন্ময় প্রভুরও বোধহয় জামিন মুক্তি পেয়ে যাবেন, কারণ তার এই জন্য চাপও আছে। এরা নির্বাচিত সরকার থাকায় কূটনৈতিক যোগাযোগটা অনেক বেশি মসৃণ হবে, কারণ মানুষের ভোটে একটা নির্বাচিত সরকার এসছে, তো তাদের সঙ্গে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। আর যে অন্তর্বর্তী সরকারটা ছিল সেটা দখলদার সরকার, তাদের কোনো সাংবিধানিক ভিত্তিও ছিল না এবং তাদের গণভিত্তিও ছিল না। এবার সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিকে এগোবে, এটাই আশা আমরা করতে পারি। শেষ প্রশ্ন দাদা, আপনার কাছে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ তো আবার কি নতুন থাকবে, করে সংগঠিত হতে পারবে? নিশ্চয়ই পরবর্তী প্রজন্ম জায়গাটা নেবে, সময় লাগবে। শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো করানো সম্ভব নয়। সজীব ওয়াজেদ জয় যদি উদ্যোগ নেন, কারণ বিএনপি জামাতের বাইরেও তো একটা স্পেস আছে, সেই স্পেসটা আওয়ামী লীগ নেবে হয়তো আগামী দিনে, কিন্তু এই মুহূর্তে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো খুব একটা সহজ নয়। তবে বিএনপি সরকার আশায় আওয়ামী লীগের উপর হয়তো নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, কারণ বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করে না, রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। বেশ দাদা, দীপু দাসের ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির মনে সাড়া জাগিয়েছিল। এই যে দীপু দাসের মতো যে ঘটনা, এই ঘটনা কি আপনার মনে যে নতুন সরকার আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী যদি হয়, বিচার এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ এক ধরনের মানুষ বাংলাদেশে আছেন অত্যন্ত ধর্মান্ধ, এবং তাদের মধ্যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা খুব তীব্র। তবে বিএনপির নতুন সরকার যদি আইন শৃঙ্খলাটাকে ঠিকঠাক করতে পারে, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। ঘটবে না এরকম কোনো নিশ্চয়তা এই মুহূর্তে দেওয়া যায় না। মানে বাংলাদেশে হিন্দুরা আগের থেকে ইউনিসের সময় থেকে একটু সুরক্ষিত বলে মনে হয়? ইউনিসের সময় থেকে তারা হয়তো একটু সুরক্ষিত হতে পারেন, যদিও এই মুহূর্তে কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। সবেমাত্র ফলাফল বেরিয়েছে, নতুন সরকার হোক, সেই সরকার তার কম্পোজিশন কি হয়, জামাত কি করে, ইউনুসের ভবিষ্যৎ কি হয়, আরও মাসখানেক লাগবে পুরো পরিস্থিতিটাকে বুঝতে। তারপরেই ভারত সরকার কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আগের জায়গায় নিয়ে যাওয়ার অন্তত চেষ্টা করবে। কতটা হবে সেটা সময় বলবে। একদম সেটা সত্যি। যারা পাকিস্তানপন্থী, যারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছিলেন, সেই সমস্ত যে নেতাগুলো যারা ছিলেন, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, মানে যারা জঙ্গি বলে হাসিনা জেলে রেখেছেন, তারা ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের কি হবে? তারা কি এই নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না? তাদেরকে ভারত সরকার অবশ্যই চাইবে যে বাংলাদেশের মাটি থেকে যেন কোনো ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এই মর্মে তো ভারত সরকার চাপ সৃষ্টি করবে। এবং আমার ধারণা তারেক রহমান এতদিন বিদেশে ছিলেন, তিনি একটা নতুন বাংলাদেশ করতে চান, জেনজির সমর্থন তার পিছনে আছে। সন্ত্রাসবাদকে মদত দিলে সন্ত্রাসবাদের শিকার হতে হয়, সেটা মাথায় রেখেই আশা করি সবারই শুভবুদ্ধির উদয় হবে। বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে শত্রুতা করলে আখেরে ক্ষতি বাংলাদেশেরই। নমস্কার। প্রধানমন্ত্রীর কুর্সিতে তারেক রহমান এবং রাষ্ট্রপতির কুর্সিতে বসতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনিস, ইঙ্গিত দিলেন অর্কপ্রভু সরকার। বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে কে বসেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।